ইসরায়েলের ঘুম উড়ে গেছে। তেল আবিবের ক্ষমতার করিডোরে এখন ঘুরপাক খাচ্ছে এক ভয়ঙ্কর সত্য, যা পেন্টাগন থেকে শুরু করে ইসরায়েলের প্রতিরক্ষা সদর দপ্তর কিরিয়া পর্যন্ত কাঁপিয়ে দিয়েছে। দশকের পর দশক ধরে যে ইসরায়েল ইরানকে তাদের প্রধান শত্রু হিসেবে দেখিয়ে এসেছে, আজ তাদেরই এক মন্ত্রীর আর্তচিৎকারে ফাঁস হয়ে গেছে এরদোয়ানের সেই ভয়ঙ্কর প্ল্যান। ইরান নয়, তুরস্কই আজ অস্তিত্বের জন্য সবচেয়ে বড় হুমকি। এই একটি স্বীকারোক্তি প্রমাণ করে তুরস্ক এতদিন ন্যাটোর বন্ধুর মুখোশ পরে পর্দার আড়ালে ইসরায়েলকে উত্তর দিক থেকে ঘিরে ফেলার জন্য এক অপ্রতিরোধ্য সেনাবাহিনী তৈরি করেছে। এরদোয়ানের পাতা এ মৃত্যু ফাঁদ মোসাদ এতদিন বুঝতেই পারেনি। যুদ্ধ এখন আর কোনো সম্ভাবনা নয়, যুদ্ধ এখন দোরগোড়ায়। তাহলে কি তুরস্ক এতদিন ধরে ন্যাটোর বন্ধুর মুখোশ পরে আসলে ইসরায়েলকে উত্তর দিক থেকে ঘিরে ফেলার প্রস্তুতি নিচ্ছিল? উত্তর সিরিয়ায় আল জুলানির বাহিনীকে সশস্ত্র করে এরদোয়ান কি সেখানে একটি নতুন হিজবুল্লাহ বা প্রক্সি আর্মি তৈরি করছেন, যার একমাত্র লক্ষ্য হবে ইসরায়েল আক্রমণ? ইসরায়েলি মন্ত্রী কেন এখন গ্রিস এবং সাইপ্রাসের মতো তুরস্কের শত্রুদের সাথে জোট বাঁধার জন্য চিৎকার করছেন? তারা কি বুঝতে পেরেছে তুরস্কের বিরুদ্ধে একা লড়াই করার ক্ষমতা তাদের নেই? আর সবচেয়ে বড় প্রশ্ন, আমেরিকা কেন তাদের অবিশ্বস্ত মিত্র তুরস্কের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না? এরদোয়ানের হাতে কি এমন অস্ত্র রয়েছে যা ওয়াশিংটনকে চুপ থাকতে বাধ্য করছে? এই সব প্রশ্নের উত্তর জানতে আমাদের ডুব দিতে হবে মধ্যপ্রাচ্যের সবচেয়ে জটিল এবং বিস্ফোরক ভূরাজনৈতিক ষড়যন্ত্রের গভীরে, যেখানে বন্ধু এবং শত্রুর মধ্যকার পার্থক্য প্রায় মুছে গেছে। এই ভয়ঙ্কর নাটকের পর্দা উন্মোচিত হয় ইসরায়েলের প্রবাসী কল্যাণ মন্ত্রী আমিহাই চিকলির এক বিস্ফোরক সাক্ষাৎকারের মাধ্যমে। i24 নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে চিকলি এমন কিছু কথা বলেন যা ইসরায়েলের কয়েক দশকের বিদেশি নীতি এবং নিরাপত্তা কৌশলকে এক ঝটকায় প্রশ্নবিদ্ধ করে। তিনি বলেন, আমরা সবাই যখন ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে চিন্তিত, তখন আমাদের আসল এবং সবচেয়ে বড় হুমকিটি নীরবে আমাদের উত্তর সীমান্তে তৈরি হচ্ছে। ইরান নয়, তুরস্কই আজ ইসরায়েলের জন্য সবচেয়ে গুরুতর হুমকি। একটি বাক্য ছিল যথেষ্ট। ইসরায়েলের একজন দায়িত্বশীল মন্ত্রীর মুখ থেকে তুরস্কের মতো একটি ন্যাটো মিত্র দেশকে প্রধান শত্রু হিসেবে চিহ্নিত করাটা কোনো সাধারণ ঘটনা নয়। এটি ছিল তেল আবিবের নিরাপত্তা পরিষদে চলমান চরম আতঙ্ক এবং হতাশার এক নগ্ন বহিঃপ্রকাশ। চিকলি এখানেই থেমে থাকেননি। তিনি সরাসরি অভিযোগ করে বলেন, তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান উত্তর সিরিয়াকে একটি বিশাল সন্ত্রাসবাদী ঘাঁটিতে পরিণত করেছেন। তিনি আল কায়দা সংশ্লিষ্ট হায়াত তাহরির আল শাম বা আল জুলানির বাহিনীকে অত্যাধুনিক তুর্কি অস্ত্র দিয়ে সজ্জিত করছেন। তার লক্ষ্য সেখানে একটি নতুন হিজবুল্লাহ তৈরি করা, যা সরাসরি ইসরায়েলের উপর হামলা চালাবে। এই স্বীকারোক্তি প্রমাণ করে মোসাদ এবং ইসরায়েলি সামরিক গোয়েন্দা সংস্থা আমান এতদিন ধরে যা সন্দেহ করছিল, তা আজ এক ভয়ঙ্কর বাস্তবে পরিণত হয়েছে। তারা বুঝতে পারছে তাদের মনোযোগ যখন ইরান এবং গাজার দিকে ছিল, তখন এরদোয়ান তাদের উত্তর সীমান্তে এক নতুন এবং আরও ভয়ঙ্কর যুদ্ধক্ষেত্র তৈরি করে ফেলেছেন। আতঙ্কিত চিকলি এরপর তার ভাষণে তুরস্কের বিরুদ্ধে একটি নতুন জোট গঠনের আহ্বান জানান। তিনি বলেন, আমাদের এখন গ্রিস, সাইপ্রাস এবং অন্যান্য পূর্ব ভূমধ্য সাগরীয় দেশগুলোর সাথে সম্পর্ক আরও শক্তিশালী করতে হবে। এটি প্রমাণ করে ইসরায়েল বুঝতে পারছে যে তুরস্কের মতো একটি বিশাল সামরিক এবং অর্থনৈতিক শক্তির বিরুদ্ধে একা লড়াই করার ক্ষমতা তাদের নেই। সবশেষে তিনি আমেরিকার কাছে প্রায় হতাশাজনক আবেদন জানিয়ে বলেন, ওয়াশিংটনের বোঝা উচিত এরদোয়ানের তুরস্ক আর কোনো নির্ভরযোগ্য ন্যাটো মিত্র নয়। আমিহাই চিকলির ভয় অমূলক নয়। গত কয়েক বছর ধরে তুরস্ক উত্তর সিরিয়ায় তাদের নিয়ন্ত্রিত এলাকাগুলোকে একটি বিশাল সামরিক অঞ্চলে পরিণত করেছে। অপারেশন পিস স্প্রিং এবং অপারেশন অলিভ ব্রাঞ্চের মতো সামরিক অভিযানের মাধ্যমে তারা সিরিয়ার একটি বিশাল অংশ দখল করে নিয়েছে, যা সরাসরি ইসরায়েলের গোলান মালভূমির কাছাকাছি। এ অঞ্চলে তুরস্ক শুধু তাদের নিজস্ব সেনাবাহিনী মোতায়েন করেনি, তারা সিরিয়ার বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠীকে একত্রিত করে সিরিয়ান ন্যাশনাল আর্মি SNA নামে একটি বিশাল প্রক্সি বাহিনী তৈরি করেছে। কিন্তু এর চেয়েও ভয়ঙ্কর যে বিষয়টি ইসরায়েলের ঘুম কেড়ে নিয়েছে, তা হল ইদলিবে অবস্থিত হায়াত তাহরির আল শাম, সংক্ষেপে HTS এর সাথে তুরস্কের গোপন আঁতাত। HTS, যার নেতা আবু মুহাম্মদ আল জুলানি, একসময় আল কায়দার অংশ ছিল, কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে তারা তুরস্কের সমর্থনে একটি আধারাষ্ট্রীয় কাঠামো তৈরি করেছে। মিডল ইস্ট আইয়ের এক অনুসন্ধানী প্রতিবেদন অনুযায়ী তুরস্কের গোয়েন্দা সংস্থা MIT HTSকে শুধু অর্থ এবং প্রশিক্ষণই দিচ্ছে না, তারা তাদের হাতে তুলে দিচ্ছে তুরস্কের তৈরি অত্যাধুনিক সামরিক সরঞ্জাম। এর মধ্যে রয়েছে বায়রাক্তার TB2 ড্রোন, যা দিয়ে তারা ইসরায়েলের সামরিক স্থাপনা এবং সৈন্যদের উপর নিখুঁত নজরদারি এবং হামলা চালাতে পারে। T155 ফরচুনা হাইটজার, যা দিয়ে তারা দূর থেকে ইসরায়েলি বসতিগুলোর উপর গোলা বর্ষণ করতে পারে। MAM-L স্মার্ট বোমা, MAM-L স্মার্ট বোমা এবং অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল, যা ইসরায়েলের মার্কবা ট্যাঙ্কের মতো বিশ্বসেরা সাজোয়া যানকে ধ্বংস করার ক্ষমতা রাখে।
তুরস্ক অত্যন্ত সুকৌশলে এইচটিএসকে একটি লেবাননের হিজবুল্লাহর সুন্নি সংস্করণ হিসেবে তৈরি করছে। এরদোয়ানের প্ল্যান হল, যদি ভবিষ্যতে ইসরায়েলের সাথে কোনো সংঘাত হয় তবে তিনি সরাসরি যুদ্ধ ঘোষণা না করে এই প্রক্সি বাহিনীকে দিয়েই ইসরায়েলের উত্তর সীমান্তে একটি দীর্ঘ এবং রক্তক্ষয়ী যুদ্ধ চালিয়ে যাবেন, যা ইসরায়েলকে ভেতর থেকে দুর্বল করে দেবে। ইসরায়েলি মন্ত্রীর গ্রিস এবং সাইপ্রাসের সাথে জোট বাঁধার আহ্বান ভূমধ্য সাগরের নতুন ভূরাজনৈতিক সমীকরণকে সামনে নিয়ে এসেছে। পূর্ব ভূমধ্য সাগরের গভীরে রয়েছে ট্রিলিয়ন ডলার মূল্যের বিশাল প্রাকৃতিক গ্যাসের ভান্ডার। এই গ্যাস ক্ষেত্র নিয়ে তুরস্কের সাথে গ্রিস, সাইপ্রাস এবং ইসরায়েলের দীর্ঘদিনের বিরোধ রয়েছে। তুরস্ক দাবি করে এই গ্যাস ক্ষেত্রের একটি বড় অংশ তাদের মহীসোপানের অন্তর্গত। এই দাবি প্রতিষ্ঠা করার জন্য তুরস্ক লিবিয়ার সাথে একটি বিতর্কিত সমুদ্র সীমা চুক্তি করেছে এবং প্রায়ই এ অঞ্চলে তাদের যুদ্ধজাহাজ পাঠিয়ে শক্তি প্রদর্শন করে। ইসরায়েল, গ্রিস এবং সাইপ্রাস একটি ত্রিপক্ষীয় জোট গঠন করেছে। তারা একসাথে সামরিক মহড়া চালাচ্ছে এবং একটি গ্যাস পাইপলাইন তৈরির পরিকল্পনা করছে, যা তুরস্ককে পাশ কাটিয়ে ইউরোপে গ্যাস সরবরাহ করবে। আমিহাই চিকলির বক্তব্য প্রমাণ করে ইসরায়েল এখন বুঝতে পারছে যে তুরস্ক শুধু ভূমধ্য সাগরেই নয়, সিরিয়াতেও তাদের জন্য এক বিরাট হুমকি। তাই তারা এখন দুটি বিষয়কে একত্রিত করে তুরস্কের বিরুদ্ধে একটি সমন্বিত ফ্রন্ট খোলার চেষ্টা করছে। তারা চাইছে গ্রিস এবং সাইপ্রাসকে সাথে নিয়ে তুরস্ককে এমনভাবে চাপে ফেলতে যাতে এরদোয়ান সিরিয়ায় তার পরিকল্পনা বাস্তবায়ন করার আগে দুবার ভাবতে বাধ্য হন। এই ভয়ঙ্কর নাটকের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে রহস্যময় চরিত্র হল আমেরিকা। ইসরায়েলি মন্ত্রী যখন চিৎকার করে বলছেন তুরস্ক আর নির্ভরযোগ্য মিত্র নয়, তখন ওয়াশিংটন এক অদ্ভুত এবং অস্বস্তিকর নীরবতা পালন করছে। কেন? কারণ প্রেসিডেন্ট এরদোয়ানের হাতে রয়েছে এমন কিছু ব্ল্যাকমেইল কার্ড যা ওয়াশিংটনকে চুপ থাকতে বাধ্য করছে। কার্ড নাম্বার 1, ন্যাটো। তুরস্ক ন্যাটোর শুধু একজন সদস্যই নয়, এটি জোটের দ্বিতীয় বৃহত্তম সেনাবাহিনী। ন্যাটো থেকে তুরস্ককে বের করে দেওয়া বা তাদের বিরুদ্ধে কোনো কঠোর ব্যবস্থা নেওয়া প্রায় অসম্ভব। এটি করলে ন্যাটো জোটই ভেঙে পড়ার উপক্রম হবে, যা হবে রাশিয়ার জন্য এক বিশাল বিজয়। কার্ড নাম্বার 2, ইউক্রেন যুদ্ধ। ইউক্রেন যুদ্ধে তুরস্ক এক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দ্বিমুখী ভূমিকা পালন করছে। একদিকে তারা ইউক্রেনকে বাইরাক্তার ড্রোন দিয়ে সাহায্য করছে, অন্যদিকে তারা রাশিয়ার সাথেও সুসম্পর্ক বজায় রেখেছে এবং কৃষ্ণ সাগরে শস্য চুক্তি বাস্তবায়নে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেছে। আমেরিকা জানে তুরস্ককে চটালে তারা রাশিয়ার পক্ষে চলে যেতে পারে, যা ইউক্রেন যুদ্ধের মোড় ঘুরিয়ে দেবে। কার্ড নাম্বার 3, বসফরাস প্রণালী। তুরস্ক বসফরাস এবং দার্দানেলেস প্রণালীর নিয়ন্ত্রক, যা কৃষ্ণ সাগরকে ভূমধ্য সাগরের সাথে যুক্ত করেছে। মন্ট্রো কনভেনশন অনুযায়ী তুরস্ক এই প্রণালী দিয়ে যুদ্ধজাহাজ চলাচল নিয়ন্ত্রণ করতে পারে। যদি তুরস্ক এই প্রণালী বন্ধ করে দেয় তবে রাশিয়ার কৃষ্ণ সাগর নৌবহর ভূমধ্য সাগরে প্রবেশ করতে পারবে না। এই ক্ষমতা তুরস্ককে এক অবিশ্বাস্য কৌশলগত গুরুত্ব প্রদান করেছে। এরদোয়ান এই প্রতিটি কার্ড অত্যন্ত দক্ষতার সাথে ব্যবহার করছেন। তিনি ন্যাটো এবং আমেরিকাকে দেখিয়ে দিচ্ছেন যে তিনি তাদের উপর নির্ভরশীল নন, বরং তারাই তার উপর নির্ভরশীল। এ কারণে আমেরিকা ইসরায়েলের কান্না শোনা সত্ত্বেও তাদের অবিশ্বস্ত মিত্র তুরস্কের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে পারছে না। ইসরায়েল আজ এমন এক শত্রুর মুখোমুখি যে তাদের মিত্রের মুখোশ পরে থাকে, যে তাদের সাথে ন্যাটোতে বৈঠক করে, আবার পর্দার আড়ালে তাদের বিরুদ্ধেই নতুন সেনাবাহিনী তৈরি করে। প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান দাবা খেলার বোর্ডে এমন এক ডাবল গেম চলেছেন যার নিয়ম নেতানিয়াহু বা ওয়াশিংটনের কেউই বুঝতে পারছে না। তিনি একই সাথে পূর্ব এবং পশ্চিম, ন্যাটো এবং রাশিয়া, ইসরায়েল এবং ফিলিস্তিন সব পক্ষের সাথেই খেলছেন, কিন্তু তার আসল আনুগত্য শুধু তুরস্কের প্রতি। ইসরায়েলের আর্তচিৎকার হয়তো অনেকে শুনছে, কিন্তু তুরস্কের এই অপ্রতিরোধ্য এবং ধুরন্ধর উত্থান থামানোর ক্ষমতা হয়তো আর কারণ নেই। অটোমান সুলতানদের পতনের 100 বছর পর বিশ্ব হয়তো এক নতুন এবং আরও চতুর সুলতানের উত্থান দেখছে, যার সাম্রাজ্য হবে অস্ত্রের নয়, কৌশলের।